আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আলিম পরীক্ষার্থীরা, তোমরা যারা পৌরনীতি সাবজেক্ট নিয়েছো, তো তাদের এমসিকিউ ক্লাস দেয়া হয়েছে এবং বাকি যে এমসিকিউ ক্লাসটা সেটা ইনশাল্লাহ আমি আজকে নিব। গত ক্লাসে তোমাদের আদিল ভাইয়া এমসিকিউ ক্লাসটা তোমাদেরকে করিয়েছে। তো বাকি যেটুকু অংশ ছিল সেটুকু আমি আলোচনা করব এবং এখান থেকে কিছু ডিটেলস যেটা তোমাদের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাস যেখান থেকে শুরু হবে সেটা হলো তৃতীয় অধ্যায়, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশের যে স্বাধীনতা লাভ সেখান থেকে। ও 105 নম্বর এমসিকিউ। তাহলে আমরা এমসিকিউ শুরু করি। এখানে দেখো, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস, অর্থাৎ উপমহাদেশের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেটার যে প্রেরণার উৎসটা কি ছিল যদি আমরা দেখি, তাহলে প্রথমটায় ক নাম্বারে দেয়া খেলাফত আন্দোলন, খতে তিতুমিরের জমিদার নীলকর ও ইংরেজ বিরোধী আন্দোলন। তিতুমিরের যে জমিদার ও নীলকর ইংরেজ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেটা তোমরা অনেকেই জানো। তিতুমিরের বাঁশের কেল্লা, তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম কি করেছিলেন, লড়াই করেছিলেন এবং কি হয়েছিলেন, নিহত হয়েছিলেন। নীলকর যারা ছিল, ইংরেজ যারা ছিল, অর্থাৎ নীল, তোমরা যে শুনেছ কাপড়ে যে নীল রং দেয় না, এই নীল চাষ করা হতো তখন। ইংরেজরা ওই সময় জমিদারদের দিয়ে এই ইংরেজরা কি করত, নীল চাষ করত। ধরো একটা জমিতে যেখানে ফসল চাষ করার কথা ছিল সেখানে ইংরেজরা জোর করে জমিদারদের মাধ্যমে কৃষকদের ওপর কি করত, এই যে জমিগুলো আছে সেগুলো শস্য চাষের বিপরীতে নীল চাষ করায় বাধ্য করত। কারণ এই যে নীলটা, এটা হলো যে তোমার ইংল্যান্ড অথবা তোমাদের যে ব্রিটিশ যে ছিল অঞ্চল ছিল সেখানে খুব চলতো। তারা যে স্যুট কোট ব্যবহার করতো, অর্থাৎ সাদা যে তারা একটা শার্ট ব্যবহার করতো, সেখানে এই নীলটা প্রচলিত ছিল। এই কারণে তারা কি করত, বেশি বেশি নীল চাষ করত এবং সেটা কি করত, রপ্তানি করত আর কি, উপমহাদেশ থেকে তাদের দেশে সেটা রপ্তানি করত। তো এই নীলকর ও ইংরেজ বিরোধী আন্দোলন হয়েছিল। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের যে প্রেরণার উৎস, এটাই মূলত কি, এই তিতুমিরের জমিদারের যে নীলকর ও ইংরেজ বিরোধী আন্দোলন ছিল, এটাই হলো স্বাধীনতার আন্দোলনের প্রেরণার উৎস। আচ্ছা, এই যে তিতুমিরের বিষয়ে আমরা আরো কিছু জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন জানবো। তাহলে আমরা যদি দেখি তিতুমির কি ছিলেন, তিতুমির কিন্তু নারিকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা আচ্ছা, তিতুমির সম্পর্কে যদি আমরা ডিটেলস জানতে চাই তাহলে আমরা প্রথমে দেখি তিতুমির ছিলেন হাফেজ ও ফার্সি ভাষায় অভিজ্ঞ। ফার্সি ভাষায় দক্ষ। তাহলে তিনি ছিলেন হাফেজ ও ফার্সি ভাষায় দক্ষ। তার সম্পর্কে যদি আমরা আরো তথ্য জানতে চাই তাহলে তিনি কোথায় জমিদারদের বিরুদ্ধে এবং যে ব্রিটিশ যারা ছিল তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি কিন্তু জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছিলেন, নীল বিদ্রোহ যেটা, সেটা হলো বারাসাতের যে আন্দোলন, সেটাও কিন্তু তিনি করেছিলেন, নদিয়ায় করেছিলেন। আচ্ছা, তাহলে তিনি কোথায় করেছিলেন, নদিয়া। এই যে নদিয়া, এই নদিয়া কিন্তু বাংলাদেশের একটা কি বলে, যখন লক্ষণ সেন যখন বাংলা যখন শাসন করত, সেন বংশের রাজা লক্ষণ সেন, তখন ভারতীয় উপমহাদেশ থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই বাংলায় এসে কিন্তু লক্ষণ সেনকে পরাজিত করে এই নদিয়া দখল করে, নদিয়াতে কিন্তু বাংলার রাজধানী কি করে, স্থানান্তর করে। আচ্ছা, তাহলে এই আমরা দেখতে পাই যে তিতুমিরের যে আন্দোলন সেটা কোথায় হয়েছিল, এই নদিয়ায় হয়েছিল। নদিয়ায় জমিদারদের এবং তিতুমির কি ছিলেন, ছোটবেলা থেকে
তিতুমির ছিলেন ছোটবেলা থেকে খুবই দক্ষ, চঞ্চল এবং সাহসী ব্যক্তি, যার কারণে পরবর্তীতে তিনি জমিদারদের যে একটা বাহিনী ছিল সেই বাহিনীতে তিনি কিন্তু জায়গা করে নিতে পারেন এবং সেখানের তিনি কি হন, সেখানের একজন লাঠিয়াল বাহিনীর পদ লাভ করেন। তাহলে তিতুমির কি করেন, নদিয়ায় জমিদারদের যে লাঠিয়াল বাহিনীতে পদ লাভ করে, লাঠিয়াল বাহিনীতে পদ আচ্ছা। তারপরে যদি আমরা তার তিতুমিরের আরো ডিটেলসে যাই, তাহলে তার সময় কি হয়, 10 শালা বন্দোবস্ত হয়। 10 শালা বন্দোবস্তটা কি? 10 শালা বন্দোবস্ত। 10 শালা বন্দোবস্তটা পরবর্তীতে চিরস্থায়ী যে বন্দোবস্ত সেটাই রূপ নেয়। অর্থাৎ ব্রিটিশরা কি করত, জমিদারদেরকে একটা নির্দিষ্ট 10 বছরের জন্য জমির খাজনার একটা অ্যামাউন্ট দিয়ে দিত বা খাজনার একটা পরিমাণ দিয়ে দিত, যেটা তারা কি করবে, কৃষকদের কাছ থেকে তারা সংগ্রহ করবে। ওই সময় জমিদাররা কি করত, কৃষকদের ওপর প্রচন্ড পরিমাণে নির্যাতন এবং অত্যাচার করে তারা কি করত, এই খাজনাগুলো সংগ্রহ করত। অর্থাৎ ধরো কৃষকরা এখানে কষ্ট করত, 100% কষ্ট করত, সেখান থেকে তারা 20% থেকে 30% হয়তো নিজেদের জন্য রাখতে পারত, বাকি যেটা ছিল সেটা খাজনা এবং জমিদারদের হাতে তুলে দিতে হতো। যদি তারা না দিতে পারতো তাহলে কৃষকদের যে বাড়ি ঘর এবং জিনিসপত্র তারা কি করত, লুটতরাজ করত। তো এইভাবেই যে 10 শালা বন্দোবস্ত যেটা সেটা চালু ছিল ওই সময়। এই 10 শালা বন্দোবস্তর বিরুদ্ধেও কিন্তু তিতুমির কাজ করেছে। তিতুমির কি করেছে, এদের বিরুদ্ধেও কিন্তু কাজ করেছে। অর্থাৎ 10 শালা বলতে এটা 10 বছর বোঝায়। এই যে নীল বিদ্রোহ যেটা, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যে নীল বিদ্রোহ, এই নীল বিদ্রোহ নিয়ে কিন্তু নীল দর্পণ অর্থাৎ দীনবন্ধু মিত্র নামে একজন লেখক, দীনবন্ধু মিত্র কি রচনা করেন, এই নীলদের যে অত্যাচার এবং এদের যে শোষণ সেটা সম্পর্কে একটা বিস্তারিত বাস্তব চিত্র তুলে ধরেন তার নীল দর্পণ গ্রন্থে। নীল দর্পণ গ্রন্থে বাস্তবতাটা কি করেন, তুলে ধরেন। এই তিতুমির কি করলো এবং পরবর্তীতে এই নীলদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়তে গিয়ে বারাসাত বিদ্রোহ, তিতুমির কোথায় অংশগ্রহণ করে, তিতুমির পরবর্তীতে বারাসাত বিদ্রোহ, বারাসাতের আন্দোলন, বিদ্রোহ, বারাসাতের বিদ্রোহ করেন এবং তিনি পরবর্তীতে কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে সর্বশেষ যে লড়েছেন সেটা হলো নারিকেলবাড়িয়া, অর্থাৎ নারিকেলবাড়িয়ায় তিনি কি তিতুমিরের যে কেল্লাটা সেখানে তিনি কি করেন, স্থাপন করেন, দুর্গ নির্মাণ করেন এবং সেখান থেকে তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন এবং পরবর্তীতে কি করেন, সর্বশেষ
তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে লড়ে উঠতে পারেন না, যদিও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। সর্বোচ্চ চেষ্টা করার পর ইংরেজদের বিরুদ্ধে লড়তে পারেননি এবং পরবর্তীতে তিনি কি করেন, তাদের হাতে নিহত হন। তাহলে নারকেল বাড়িয়ায়, নারকেল নারকেল বাড়িয়া, নারকেল বাড়িয়া কি করেন, দুর্গ নির্মাণ করেন। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে, যেটা ছিল তিতুমিরের বাঁশের কেল্লা নামে পরিচিত। নির্মাণ দুর্গ নির্মাণ করেন। এই ছিল তোমাদের তিতুমির সম্পর্কে যে ডিটেলস আলোচনা, অর্থাৎ হাফেজ ও ফার্সি ভাষায় তিনি দক্ষ ছিলেন। নদিয়ায় জমিদারদের লাঠিয়াল বাহিনীতে তিনি পদ লাভ করেন, কারণ তিনি ছোটবেলা থেকে অনেক সাহসী এবং সুচতুর একজন কি ছিলেন, মানুষ ছিলেন, খুব দক্ষ, তরবারি পরিচালনা করতে পারতেন। এজন্য জমিদার কি করেছে, তাদের যে লাঠিয়াল বাহিনীর যে মেন যে তাকে সেই পরিচালনার দায়িত্বে, অর্থাৎ পদের দায়িত্বে তাকে কি করেছে, দিয়েছে। আচ্ছা, পরবর্তী এই দেখো 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্ত তো তোমরা বুঝেছো যে 10 বছরের জন্য জমির খাজনা। পরবর্তীতে কিন্তু এই 10 সালা বন্দোবস্তটা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়। এর বিরুদ্ধে শেরে বাংলা ফজলুল হক কিন্তু কাজ করে। পরবর্তীতে শেরে বাংলা ফজলুল হক কিন্তু এই জমিদারি যে প্রথা, সে তার কি করে, প্রথাটা কি করে, রহিত করে, প্রথার বিলুপ্ত ঘটায়। আচ্ছা, এই দীনবন্ধু মিত্র, এই নীল দর্পণ যে এক আছে, এই নীল দর্পণের মধ্যে তিনি যে এই নীল বিদ্রোহ, ইংরেজদের যে নীল বিদ্রোহ, এটা বাস্তবতা তুলে ধরেন। তাহলে এই ছিল তিতুমিরের যে বিষয়গুলা, তিতুমিরের থেকে যে তোমাদের প্রশ্ন আসতে পারে, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো হলো সেগুলো। আচ্ছা, এরপরে আমরা এমসিকিউতে ফিরে যাই। আচ্ছা, তাহলে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেরণার উৎস ছিল কি? তিতুমির জমিদার ও নীলকর, তিতুমির জমিদার ও অর্থাৎ নীলকরদের বিরুদ্ধে যে আন্দোলন। আচ্ছা, তারপরেরটা দেখো, তারপরে যদি আমরা যাই, আচ্ছা, তারপরে দেখো, কার উদ্যোগে প্রজাস্বত্ব আইন প্রণীত হয়? অর্থাৎ কার উদ্যোগে? একে ফজলুল হক, নাকি মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, নাকি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নাকি নবাব আব্দুল লতিফ? কার উদ্যোগে প্রজাস্বত্ব যে আইন, একটু আগে তোমাদেরকে বলেছি যে এই যে প্রজাস্বত্ব আইনটা, ইংরেজরা কি করে, প্রজাদের থেকে লুটতরাজের মতো তাদের থেকে, তারা ধরো যে কৃষক যারা প্রজা ছিল, তারা চাষ করত, অথচ তারা কি করত, তাদের যে উপযুক্ত যে পাওনা, সেটা তারা পেত না। এই যে খাজনা, এই খাজনার উপর ভর করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা পরিমাণ কি করা হতো, ওই খাজনা নেওয়া হতো। যার কারণে এই কৃষকরা কি করতো, অনেক নির্যাতিত ছিল এবং তারা এগুলোর বিরুদ্ধে কথাও বলতে পারতো না। তিতুমির সর্বপ্রথম এই কৃষকদের নিয়ে কি করেছে, কৃষকদের বিরুদ্ধে লড়েছে, কৃষকদেরকে নিয়ে একটা কি করেছে, দল গঠন করেছে এবং সেটা দিয়ে কি করেছে, ইংরেজদের বিরুদ্ধে লড়েছে। পরবর্তীতে সে ইংরেজদের কাছে পরাজিত হয়েছে, যদিও সে সাহস দেখিয়েছে। পরবর্তীতে শেরে বাংলা একে ফজলুল হক কি করে, এই যে প্রজাস্বত্ব আইন যেটা, সেটা পরিবর্তন করে, মানে প্রজাস্বত্ব আইনটা কি করে, প্রণীত করে। ইংরেজদের যে জমিদারদের যে ছিল, যে জমি খাজনা প্রথা, এটারও বিলোপ করে। আচ্ছা, আমরা যদি একে ফজলুল হক সম্পর্কে জানতে চাই, তাহলে সেখানে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন থেকে যেগুলো আসতে পারে,
প্রথমে দেখি শেরে বাংলা একে ফজলুল হক তিনি কি ছিলেন? তিনি ছিলেন আইনজীবী, একজন আইনজীবী। তিনি ছিলেন একজন আইনজীবী। তিনি কি করেন, তার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, 1912 সালে তিনি কি করেন? লখনৌ চুক্তি করেন। লখনৌ চুক্তি 1912 সালে লখনৌ চুক্তি সম্পাদনা করেন। 1912 সালে কি করেন? লখনৌ চুক্তি করেন। কে করেন? শেরে বাংলা একে ফজলুল হক। তিনি কি ছিলেন? তিনি কিন্তু 1954 সালের যে নির্বাচন হয়, এই নির্বাচনের পরে কিন্তু তিনি যুক্তফ্রন্টের যে মুখ্যমন্ত্রী পদ, সেটা কি করেন? লাভ করেন। 1954 সালের নির্বাচনের পর তিনি যুক্তফ্রন্টের কি করেন? সভাপতি হন, যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী আর কি, যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী পদ লাভ করেন। তাহলে কত সালে? 1954 সালে। যুক্তফ্রন্টের মুখ্যমন্ত্রী হিসেবে সদস্যপদ লাভ করেন। তার সম্পর্কে যদি আরো জানতে চাই, লাহোর প্রস্তাবের উত্থাপক কিন্তু তিনি ছিলেন। 1940 সালের 23শে মার্চ যে লাহোর প্রস্তাব হয়, এই লাহোর প্রস্তাবের উত্থাপক কিন্তু ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে 1940 সালের 23 মার্চ লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন। তাহলে তিনি কে ছিলেন? প্রথমে তিনি আইনজীবী ছিলেন, এটা তার পরিচয়। 1912 সালে তিনি লখনৌ চুক্তি করেন এবং 1954 সালে যুক্তফ্রন্টের যে নির্বাচন হয়, এই নির্বাচনের পরে তিনি কি করেন? মুখ্যমন্ত্রী, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে সদস্যপদ লাভ করেন। তারপরে যদি তার সম্পর্কে আরো ডিটেল জানতে চাই, 1940 সালে 23 মার্চ যে লাহোর চুক্তি হয়, লাহোরে কি করেন? লাহোরের কি করেন? প্রস্তাবে যে ছিল, লাহোরের প্রস্তাবের উত্থাপক হিসেবে তিনি কি করেন? ছিলেন, উত্থাপনা করেন আর কি। 1940 সালে 23শে মার্চ লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন। আচ্ছা, তার সম্পর্কে আরো ডিটেলস জানতে গেলে যদি দেখি, তিনি কিন্তু কৃষকদের জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন। কৃষকদের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন শেরে বাংলা একে ফজলুল হক। এই কৃষকদের নির্যাতন, নিপীড়ন নিয়ে তিনি কথা বলেছেন, তিনি বিভিন্ন চুক্তি করেছেন এবং বিভিন্ন সংগঠন করেছেন। কৃষক প্রজা পার্টি থেকে শুরু করে কৃষকদের যে জমিদারি প্রথা, এটারও কিন্তু তিনি বিলুপ্ত ঘটিয়েছেন। আচ্ছা, আমরা যদি দেখি তাহলে কৃষকদের জন্য কাজ করেন এবং 1913 সালে তিনি 4 এপ্রিল আমরা যদি দেখি 1913 সালে 4 এপ্রিল, কত সালে? 1913 সালে 4 এপ্রিল কি করেন? কৃষি আইন প্রণয়ন করেন। কৃষি আইন পাশ করেন।
তাহলে 1913 সালে 4 এপ্রিল তিনি কৃষি আইন পাশ করেন এবং তিনি কি করেন, কৃষক প্রজা আন্দোলন গড়ে তোলেন। কৃষক প্রজা, এবং এই কৃষক প্রজা আন্দোলনের নামে কিন্তু একটা কৃষক প্রজা পার্টি তিনি কি করেন, গঠন করেন। কৃষক প্রজা আন্দোলন, প্রজা অর্থাৎ কৃষকদের নিয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন গড়ে। তিতুমিরের পর এই শেরে বাংলা একে ফজলুল হক তিনি এই উপমহাদেশ থেকে কৃষকদের জন্য সর্বোচ্চ কাজ করেছেন। তার আরো অনেক অবদান রয়েছে, সেটা আমরা দেখব। উনিশশো সালে আমি যে জমিদারি প্রথার কথা বলেছি সেটা কত সালে, 1950 সালে এই জমিদারি প্রথার কি করেন, বিলুপ্ত ঘটান। তার মানে এই যে কৃষকদের উপর একটা নিপীড়ন, একটা অত্যাচার যে করতো ইংরেজরা, এই জমিদারি প্রথার মাধ্যমে এই সামন্ত যে জমিদার ছিল, অর্থাৎ সামন্ত জমিদার বলতে বোঝায় যে পাতি নেতা, বুঝো না তোমরা যে পাতি নেতা, এলাকার কিছু পাতি নেতা থাকে, এরকম সামন্ত বলতে পাতি জমিদার বোঝায়। যে তখন ওই ভারতীয় উপমহাদেশে এরকম কিছু জমিদার ছিল যারা কি করতো, এই কৃষকদের উপর পরিচালনা করত, কৃষকদেরকে তারা শোষণ করত, শোষণ নির্যাতন করত, তাদের থেকে মোটা অঙ্কের খাজনা আদায় করত, করে তারা কি করত, ইংরেজদেরকে দিত এবং ইংরেজদের প্রশংসা অর্জন করত। এই যে জমিদারি প্রথাটা, এটা নিয়ে কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক কাজ করে, এই কৃষক প্রজা পার্টি আন্দোলন গড়ে তোলে এবং পরবর্তীতে এটার বিলুপ্ত ঘটান কত সালে, 1950 সালে। তাহলে 1950 সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটান। আচ্ছা, এই ছিল শেরে বাংলা একে ফজলুল হক নিয়ে ডিটেলস তথ্য, অর্থাৎ জ্ঞান অনুধাবনমূলক আরো তথ্য আমি তোমাদেরকে দিচ্ছি। তাহলে 1950 সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটান। শেরে বাংলা একে ফজলুল হক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অনেক অবদান ছিল। 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, তিনি কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অনেক অবদান রাখে এবং তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল হয়, সেটা হলো শেরে বাংলা একে ফজলুল হক, অর্থাৎ সংক্ষেপে লিখি ফজলুল হক হল। তিনি পরবর্তীতে কি করেন, ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। ইডেন কলেজ, এই যে বর্তমানে যে 7 কলেজ রয়েছে, এই 7 কলেজের অন্তর্ভুক্ত যে ইডেন কলেজ রয়েছে, এই ইডেন কলেজের প্রতিষ্ঠাতাও কিন্তু শেরে বাংলা একে ফজলুল হক। এই গেল তার সম্পর্কে বিস্তারিত তথ্য। যদি আমরা একবার দেখি, তিনি কি করেন, 1913 সালে 4 এপ্রিল কৃষি আইন পাশ করেন এবং পরবর্তীতে তিনি এই কৃষকদের জন্য কৃষক প্রজা পার্টি গঠন করেন এবং 1950 সালে জমিদারি প্রথার যে প্রচলন ছিল সেটার কি করেন, বিলুপ্ত ঘটান এবং ফজলুল হক তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল হয়, সেটা হলো শেরে বাংলা একে ফজলুল হক। তার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অনেক অবদান ছিল। তিনি কি করেন, ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন। এই ছিল শেরে বাংলার সম্পর্কে ডিটেলস। তাহলে আমরা আবার এমসিকিউতে চলে যাই। তাহলে এখানে
কার উদ্যোগে প্রজাস্বত্ব আইন প্রণীত হয়? শেরে বাংলা একে ফজলুল হক। পরবর্তীটা দেখি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিসের বিরুদ্ধে তিনি প্রস্তাব উত্থাপন করেন? কিসের বিরুদ্ধে তিনি প্রস্তাব উত্থাপন করেন? আচ্ছা না, এটা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কিসের বিরুদ্ধে জনমত আন্দোলন করেন? এটা অস্পষ্ট, এটা বোঝা যাচ্ছে না। কিসের বিরুদ্ধে তিনি কি করেন? জনমত গড়ে তোলেন। আচ্ছা, এটা হবে পাকিস্তান আন্দোলন। এটা কি হবে? পাকিস্তান আন্দোলন। আচ্ছা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে যদি আমি বলতে চাই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী 1913 সালে 1913 সালে তিনি কি করেন? নিখিল ভারত মুসলিম লীগ, নিখিল ভারত নিখিল ভারত মুসলিম লীগ নিখিল ভারত মুসলিম লীগ কি করে? তিনি গঠন করে। তাহলে 1913 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগ গঠন করে। পরবর্তীতে 1955 সালে যেগুলা তার সম্পর্কে ডিটেলস আছে, জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, আমি শুধু সেগুলাই দিচ্ছি। 1955 সালে তিনি কি করেন? আওয়ামী মুসলিম লীগ থেকে, মানে তার আমলে কি হয়? 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ থেকে সার্বজনীন একটা দল, মানে আওয়ামী মুসলিম লীগ থেকে এটাকে কি করা হয়? মুসলিম শব্দটা বাদ দেওয়া হয়। মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ, এখান থেকেও জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে কত সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়? মুসলিম শব্দ বাদ দেয়া হয়। তাহলে 1913 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগ গঠন করেন এবং পরবর্তীতে তার সময় 1955 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কি করা হয়? বাদ দেয়া হয়। এই ছিল তার সম্পর্কে। তিনি কৃষক শ্রমিক প্রজা পার্টি গঠন করে। তিনি কি করে? কৃষক শ্রমিক প্রজা পার্টি গঠন করে। কৃষকদেরকে নিয়ে কৃষক শ্রমিক প্রজা পার্টি। শ্রমিক প্রজা পার্টি গঠন করে। কৃষক শ্রমিক প্রজা পার্টি গঠন করে। এই ছিল শেরে বাংলা ফজলুল হক সম্পর্কে ডিটেলস আলোচনা। আচ্ছা, আমরা যদি এরপরে যাই, দেখো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা কেন বলা হতো? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার কিন্তু অনেক অবদান রয়েছে এই উপমহাদেশে। তো তাকে কেন মজলুম জননেতা বলা হতো? তিনি মজলুমদের জন্য কাজ করতেন,
জালিমের বিরুদ্ধে কাজ করতেন, এজন্য তাকে মজলুম জননেতা বলা হতো। সাধারণ মানুষের তিনি ন্যায়ের জন্য কাজ করতেন। তাহলে আমরা যদি দেখি তাহলে কাকে, কিসের জন্য, অর্থাৎ অন্যায়ের বিরোধী ছিলেন বলে। তিনি কি ছিলেন? সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে। এটা কোনটা হবে? অন্যায়ের বিরোধী ছিলেন বলে, সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে, জমিদার বিরোধী ছিলেন বলে। তাহলে এখানে হবে সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে, সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে। তাহলে তিনি কারা ছিলেন? সাধারণ মানুষকে ভালোবাসতেন বলে। আচ্ছা, পরবর্তীতে দেখি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী গণতন্ত্রের মানসপুত্র বলা হয় কেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গণতন্ত্রের যে মানসপত্র সেটা কেন বলা হয়? এটা হলো জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য, জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য। এখানে আছে কি মৌলিক গণতন্ত্রের জন্য, যুক্তফ্রন্ট গঠনের জন্য না, তারপরে কি এটা বোঝা যাচ্ছে না, মুক্তির জন্য, মুসলিমদের মুক্তির জন্য, জনগণের শাসন প্রতিষ্ঠান। তাহলে কোনটা হবে? জনগণের যে শাসন আছে সেটা প্রতিষ্ঠার জন্য তাকে কি করা হয়? জনগণের গণতন্ত্রের মানসপত্র বলা হয়। আচ্ছা, ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কি ছিলেন? ফরায়েজি আন্দোলন ফরিদপুরে হোসেন কি বলে, এই যে ফরায়েজি আন্দোলন কে গড়ে তোলেন? হাজী শরীয়তুল্লাহ। ফরিদপুরে হাজী শরীয়তুল্লাহ একটা ধর্মীয় আন্দোলন করে তোলেন, সেটাই ফরায়েজি আন্দোলন নামে পরিচিত। ওই সময়কার তখন মানুষ কুসংস্কারে লিপ্ত ছিল, তারা মাজার পূজা করত এবং তারা ইসলামের যে মৌলিক দিকগুলো সেগুলো থেকে দূরে সরে গিয়ে তারা মাজার পূজা এবং যত কুসংস্কার আছে তারা সেগুলো নিমজ্জিত ছিল। পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ দেখেন যে না, মুসলিমদের অবস্থা প্রচন্ড খারাপ দিকে ধাবিত হচ্ছে, তারা ইসলামের মৌলিক দিক থেকে সরে যাচ্ছে। পরবর্তীতে এই বিষয়গুলোকে কেন্দ্র করে তিনি ফরায়েজি আন্দোলন গড়ে তোলে ফরিদপুরে, এবং পরবর্তীতে তিনি মারা যাওয়ার পরে তার ছেলে দুদু মিয়া এই যে ফরায়েজি আন্দোলনের যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে পরবর্তীতে তার ছেলে দুদু মিয়া কাজ করে। তাহলে তার সম্পর্কে এতটুকু ডিটেলস। এবং পরবর্তীতে আমরা যাই, ফরায়েজি আন্দোলনের প্রবক্তা ছিলেন তাহলে কে? হাজী শরীয়তুল্লাহ। নবাব আব্দুল লতিফকে কেন বাংলার সৈয়দ বলা হতো? বাংলার সৈয়দ বলা হতো। এখানে কি ইংরেজদের প্রতি আসক্তির জন্য, সংস্কারমূলক কাজের জন্য, জমিদারি সুষ্ঠু ব্যবস্থার জন্য, বাগ্মিতার জন্য? এটা হবে সংস্কারমূলক কাজের জন্য। তিনি এই বাংলাতে সে কি করেছেন? অনেক সংস্কার করেছেন। এই সংস্কারের কারণে তাকে কি বলা হয়? বাংলার সৈয়দ বলা হয়, বাংলার সৈয়দ বলা হয়। সৈয়দ কিন্তু আরেকজনের নামের আগেও আছে, সেটা হলো সৈয়দ মীর নিসার আলী তিতুমির, এটাও মনে রাখবা। আচ্ছা, তাহলে এটা বলা হবে, এটা কি ইংরেজদের সংস্কারমূলক কাজের জন্য। এটা কি হবে? সংস্কারমূলক কাজের জন্য। কোন ধরনের সংস্কার ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল? কোন ধরনের সংস্কার ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল? ফরায়েজি আন্দোলনের মূল লক্ষ্য ছিল ধর্মীয় সংস্কার, যেটা যেটা কুসংস্কার ছিল, সেই কুসংস্কারের বিরুদ্ধে লড়তে গিয়ে কি করেন? ফরায়েজি আন্দোলন করেন। তাহলে আমরা দেখতে পাই এটা কি ধরনের ছিল? কুসংস্কার, ধর্মীয় যে আন্দোলন আছে, ধর্মীয় আন্দোলন, ধর্মীয় আন্দোলন। তারপরে কি গোলাম মাসুদ ও মিসকিন শাহের সাথে যে ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছেন তিনি হলো গোলাম মাসুম। দেখো, তিতুমির যখন দুর্গ নির্মাণ করেন, সেই দুর্গে তার একজন সহচর ছিল, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যখন তিনি লড়েছেন তখন তার একজন সহচর ছিল, খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি ছিল কি? এই যে গোলাম মাসুদ, গোলাম মাসুদ মাসুম আর কি। তো তিনি কে ছিলেন? তিতুমিরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তিতুমিরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আচ্ছা, তার পরবর্তীতে দেখতে যাই, স্বরাজ দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্বরাজ দল, অর্থাৎ স্বরাজ দলকে গঠন করেছেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস তিনি কি করেন? স্বরাজ দলের প্রতিষ্ঠাতা ছিলেন। চিত্তরঞ্জন দাস সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই, চিত্তরঞ্জন দাস সম্পর্কে একটাই ইম্পর্টেন্ট, সেটা হলো যে তিনি বেঙ্গল প্যাক্ট চুক্তি করেন। বেঙ্গল প্যাক্ট চুক্তি, বেঙ্গল প্যাক্ট চুক্তি করেন কত? 1923 সালে। 1923 সালে তিনি বেঙ্গল প্যাক্ট চুক্তি সম্পাদন করেন 1923 সালে। অর্থাৎ তিনি চেয়েছেন যে হিন্দু ও মুসলিমদের মধ্যে একটা সমতা আসুক, অর্থাৎ কোনো বিভেদ সৃষ্টি না হোক,
তিনি চেয়েছিলেন যে যখন মসজিদে আজান হবে, নামাজ হবে, তখন যেন মসজিদের পাশে গান বাজনা না হোক উচ্চস্বরে, যাতে মুসলিমরা তাদের ইবাদতটা কি করে নির্বিঘ্নে পালন করতে পারে। এবং আমরা যে কোরবানি করি, কোরবানির বিরুদ্ধে যেন কেউ কথা না বলতে পারে, তারা যেন শান্তি মতো কি বলে মুসলিমদের যে ধর্মীয় যে ইগুলো সেগুলো পালন করতে পারে, এবং হিন্দুরাও যেন তাদের যে ধর্মীয় বিষয়গুলো সেগুলো নির্বিঘ্নে পালন করতে পারে। এজন্য তিনি কাজ করেছেন। এজন্য তাকে চিত্তরঞ্জন দাস এবং দেশবন্ধু বলা হয়। তাকে কি বলা হয়? দেশবন্ধু। চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়? দেশবন্ধু। দেশবন্ধু অর্থাৎ চিত্তরঞ্জন দাসকে কি বলা হয়? দেশবন্ধু বলা হয়। এই দুইটাই তার সম্পর্কে ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তীতে আমরা যাই। দেশবন্ধু কাকে বলা হয়? এই যে দেশবন্ধু কাকে বলা হয়? চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। চিত্তরঞ্জন দাসকে, চিত্তরঞ্জন দাসকে। আচ্ছা, তাহলে পরবর্তীতে গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? আমরা একটু আগে এটা দেখেছি। গণতন্ত্রের মানসপুত্র কাকে বলা হয়? নবাব স্যার সলিমুল্লাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কি ফজলক? এখানে হবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অর্থাৎ তিনি গণতন্ত্রের জন্য অনেক কাজ করেছেন, এই জন্য তাকে কি বলা হয়? গণতন্ত্রের মানসপুত্র। শেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড কেন গঠন করেন? ঋণ সালিসি বোর্ড কেন গঠন করেন? কৃষকদের প্রজাদের যে কষ্ট সেটা লাঘবের জন্য। অর্থাৎ কৃষকদের যে কৃষকদের উপর যে নিপীড়ন নির্যাতন ছিল ইংরেজদের, এই কষ্টগুলো লাঘবের জন্য কি করেন তিনি? শেরে বাংলা ঋণ সালিসি বোর্ড তাদের উপর জমিদারদের যে কর আরোপ করা ছিল, যে এত বছরের জন্য কি করতো? খাজনা আদায় করতো। অর্থাৎ তারা 100% কাজ করলে তারা সেখান থেকে 20 থেকে 30% মাত্র নিজেদের জন্য রাখতে পারতো, বাকিটা খাজনা দিয়ে চলে যেত। তাহলে এটা তাদের উপর একটা কি হয়ে যেত? অত্যাচার হয়ে যেত। এই পরবর্তীতে এই শেরে বাংলা ফজলুল হক তাদের নিয়ে কাজ করে এবং ঋণ সালিসি বোর্ড গঠন করে। অর্থাৎ কৃষক প্রজাদের লাঘবের জন্য কি করেন? প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তাহলে পরবর্তীতে যাই। বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি উক্তিটি কে করেছেন? বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি উক্তিটি করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কে করেছেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অর্থাৎ বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি। আচ্ছা, বেঙ্গল প্যাক্ট এর রূপকার কে ছিলেন? বেঙ্গল প্যাক্টের রূপকার ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। একটু আগে বলেছি বেঙ্গল প্যাক্ট। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরে বাংলা একে ফজলুল হক। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। মুসলিম লীগ ও কর্মী ও রাজনীতিবিদ হিসেবে শেরে বাংলা একে ফজলুল হকের অবদান কোনটি? কৃষকদের মুক্তির দিশারি। অর্থাৎ কৃষকদের নিয়ে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন, এজন্য তাকে কি বলা হয়? কৃষকদের মুক্তির দিশারি। আচ্ছা, তিতুমির ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হন। তার আন্দোলনের মূল ধারা কি ছিল? তার আন্দোলনের মূল ধারা কি ছিল? স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠা করা। স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠা করা। তার আন্দোলনের মূল ধারা ছিল স্বাধিকার আন্দোলন প্রতিষ্ঠা করা। অর্থাৎ এই যে কি বলে গরিব চাষি যারা ছিল তাদের উপর যে ইংরেজদের যে একটা শোষণ ছিল, এই শোষণের বিরুদ্ধে তিনি কি করেছেন? লড়েছেন। এবং তাদের যে স্বাধিকার আন্দোলন বা তাদের স্বদেশ নিয়ে যে একটা সেটা নিয়ে তারা কি করেছে? সেটা নিয়ে তিতুমির কাজ করেছে এবং এর মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠা সেটা তিনি চেয়েছিলেন। এবং পরবর্তীতে তিনি কি করেন? এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আচ্ছা, বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? শহীদ তিতুমির নির্মাণ করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? এটা আমরা জানি। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ফরাজি আন্দোলনের লক্ষ্য ছিল প্রচলিত কুসংস্কার দূর। এই যে যখন তিনি ফরাজি আন্দোলন যখন হয় ফরিদপুরে, তখন হাজী শরীয়তুল্লাহ দেখেন মুসলিমদের মধ্যে কুসংস্কার, এই কুসংস্কার দূর করার জন্য তিনি যে ইসলামের যে 5টি যে মূল স্তম্ভ সেটা নিয়ে কাজ করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা নিয়ে কাজ করেন। এবং পরবর্তীতে এই কুসংস্কারগুলো দূর করে তিনি কি করেন? তাদেরকে যে মৌলিক যে ধর্ম, সেই মৌলিক ধর্মের দিকে তিনি করেন ধাবিত করেন। বাংলার সৈয়দ আহমেদ কাকে বলা হয়? এটা তখন বলেছিলাম। বাংলার সৈয়দ আহমেদ বলা হয় নবাব আব্দুল লতিফকে। নবাব আব্দুল লতিফকে। নবাব আব্দুল লতিফকে।
শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন? 1969 সালে কি করেন? বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। 1969 সালে বঙ্গবন্ধু উপাধি লাভ করেন। আচ্ছা, বারাসাত বিদ্রোহের নেতা কি ছিলেন? বারাসাত বিদ্রোহের নেতা কে ছিলেন? বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন তিতুমির। বারাসাতের যে আন্দোলন সেটা তিনি গড়ে তোলেন। পরবর্তীতে তিনি কি করেন? বাঁশের কেল্লা নির্মাণ করেন। কৃষক প্রজা পার্টি গঠন করেন কে? কৃষক প্রজা পার্টি গঠন করেন শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হক কৃষক যে প্রজা পার্টি সেটা কি করেন? গঠন করেন। আচ্ছা, এরপরে হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। হাজী শরীয়তুল্লাহ ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বারাসাতের বিদ্রোহ কত সালে হয়েছিল? বারাসাতের বিদ্রোহ হয়েছিল 1825 সালে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সোহরাওয়ার্দীর রাজনীতির ফসল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন। আচ্ছা, বারাসাতের বিদ্রোহ এটা মনে হয় 1785 হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব সোহরাওয়ার্দীর রাজনৈতিক ফসল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিতুমিরের প্রকৃত নাম এটা সবাই জানি, এটা ছিল সৈয়দ মীর নিসার আলী। ইংরেজ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম বাঙালি শহীদ ছিল কে? বাঙালি শহীদ ছিল তিতুমির। স্যার সৈয়দ আহমদ আলীগড় আন্দোলন কে করেন? মানে করেন কেন? স্যার সৈয়দ আহমেদ যে আলীগড় যে আন্দোলন, কলকাতার ওইখানে যে আলীগড় ছিল, আলীগড় বিশ্ববিদ্যালয় ছিল, এখানে আলীগড় একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে তিনি আলীগড় আন্দোলন কেন করেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কি করেন? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। না, এটা হবে মুসলমানদের স্বার্থ রক্ষায়। এটা হলো মুসলমানদের স্বার্থ রক্ষায়। মুসলমানদের স্বার্থ রক্ষায় তিনি কি করেন? আলীগড় আন্দোলন প্রতিষ্ঠা, আলীগড় আন্দোলন করেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত বছর বয়সে মৃত্যুবরণ করেন? তিনি 96 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মুসলিম শিক্ষা বিস্তারে নবাব সলিমুল্লাহ গৃহীত পদক্ষেপগুলো কি কি? নবাব সলিমুল্লাহ যে কাজগুলো করে যান সেখানে কি করেন? মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং সলিমুল্লাহ এতিমখানা কি করেন? প্রতিষ্ঠা করেন। হাজী শরীয়তুল্লাহর মতে ইংরেজ রাজত্বে কি ইসলামী অনুশাসন মেনে চলা অসম্ভব, সুষ্ঠু সামাজিক জীবনযাপন অসম্ভব, স্বাধীনভাবে ধর্মীয় ও সংস্কৃতি, কোনটা হবে এখানে? এটা হবে যে ইসলামী অনুশাসন। অর্থাৎ হাজী শরীয়তুল্লাহ ভাবতেন ইংরেজরা যদি এইভাবে বাংলাকে শাসন করতে, উপমহাদেশে শাসন করতে থাকে, তাহলে মুসলমানদের জন্য এটা একটা কাল হয়ে দাঁড়াবে। তারা ঠিকমতো ধর্ম পালন করতে পারবে না, তাদের মধ্যে কুসংস্কার আরো বেড়ে যাবে। এজন্য তিনি কি করেন? তিনি বলেন যে এই আন্দোলনের যে ফরাইজি আন্দোলনের মধ্যে মুসলমানদের মৌলিক ধর্মের দিকে তিনি ধাবিত করেন এবং ইসলামী অনুশাসন মেনে চলার যে নীতি সেটা তিনি তাদেরকে বুঝিয়ে দেন। তাহলে আমরা দেখতে পাই যে ইংরেজ রাজত্বে কি ইসলামী অনুশাসন মেনে চলা অসম্ভব, স্বাধীনভাবে ধর্মীয় সংস্কৃতি পালন করা অসম্ভব। তাহলে এটা হবে গ। এখানে একটা উদ্দীপক দেয়া আছে, এখানে কি বলেছে যে মিলন ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি একজন সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। প্রথম জীবনে তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন, কিন্তু রাজনীতিতে যোগদানের পর দেশ সেবা ও সরল সহজ জীবনযাপন বেছে নেন। তিনি ছিলেন মনে প্রাণে অসাম্প্রদায়িক হিন্দু মুসলিম ঐক্যের জন্য তিনি কাজ করে গেছেন। আচ্ছা, এটা তাহলে কে করে গেছেন? হিন্দু মুসলিম ঐক্যের জন্য কাজ করেছেন এবং তিনি বিভিন্ন কর্মজীবনে একজন সফল আইনজীবী। আমি বলেছিলাম যে আইনজীবী ছিলেন, কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবং তিনি কি করেন? রাজনীতিতে যোগদানের পর দেশ সেবা ও সরল কাজ করেছেন, জীবনযাপন বেছে নেন। তাহলে এটা হবে কোনটা? হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
আরেকটা উদ্দীপক দেয়া, আজমল সাহেব বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এবং রাজনীতিতে যোগদান করে। তিনি অসাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসী। তিনি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে গরিবদের কৃষকদের ভাগ্য উন্নয়নে অনেক কাজ করেন, কৃষকদের ঋণের ব্যবস্থাও করেন, কৃষকদের ঋণ সালিসি বোর্ড কিন্তু গঠন করে, এটা নিয়ে আলোচনা হয়েছে। চাকুরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করেন। মুসলমান সমাজের স্বার্থ রক্ষার জন্য তিনি কি করেন, নানাবিধ কর্মসূচি গ্রহণ করেন। তাহলে এটা কি হবে, রক্ষার জন্য তিনি আজমত সাহেবের কর্মকাণ্ডের সাথে কোন পাঠ্যপুস্তকে কোন নেতার কর্মকাণ্ডের মূল রয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে শেরে বাংলা একে ফজলুল হক তিনি কি করেন, ঋণ সালিসি বোর্ড গঠন করেন এবং সাধারণ জীবনযাপন করেন, এবং তিনি কি করেন, রাজনীতিতে অংশগ্রহণ করেন। মুসলমানদের নিয়ে মুসলিম লীগ প্রতিষ্ঠায় কিন্তু তার ভূমিকা রয়েছে। তিনি কিন্তু চেয়েছেন মুসলমানদের স্বার্থ রক্ষায় মুসলিম লীগ প্রতিষ্ঠার ওপর তিনি কি করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গ রদ হয়, এরপরে তিনি মুসলিম লীগ নিয়ে কাজ করেন। তাহলে এখানে কি হবে, শেরে বাংলা একে ফজলুল হক। উদ্দীপকে রাজনৈতিক ক্ষেত্রে মামুন সাহেবের বৈশিষ্ট্য হিসেবে পাঠ্য বইয়ের সাদৃশ্যপূর্ণ নেতার অবস্থান হলো বাংলা বিতর্কীকরণের সমর্থন, কংগ্রেস প্রতিষ্ঠা, মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়ন। তাহলে এটা কোনটা হবে, না, এখানে হবে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়ন এবং বাংলা বিভক্তি, কংগ্রেস প্রতিষ্ঠা, এটা হবে গ। এখানে আরেকটা উদ্দীপক দেয়া, ক এলাকার মুসলমান নানা রকম অন্ধবিশ্বাস, পীর পূজা, কবর পূজা এবং অন ইসলামিক কাজে লিপ্ত থাকতো। ধর্মপ্রাণ শফিক এসব কাজ থেকে নিজে বিরত রাখতে জনগণকে উৎসাহিত করেন এবং ইসলামের যে আবশ্যক বিষয়গুলো সেগুলো পালনের নির্দেশ দেন। উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্য বইয়ের কোন আন্দোলনের মিল রয়েছে? এখানে যে আন্দোলনে মিল হচ্ছে সেটা কি, ফরাইজি আন্দোলন, এটা আমরা সবাই জানি, এটা হবে ফরাইজি আন্দোলন। উক্ত আন্দোলনের ফলে মুসলিম সমাজে যে পরিবর্তন সাধিত হয়, ধর্মীয় কুসংস্কার দূরীভূত হয়, ধর্মীয় সচেতনতা বৃদ্ধি পায়, বিশেষ শ্রেণী লাভবান হয়। তাহলে এটা কি হবে, ক, ধর্মীয় কুসংস্কার দূরীভূত হয় এবং ধর্মীয় যে সচেতনতা সেটাও বৃদ্ধি পায়। এখানে আরেকটা উদ্দীপক দেয়া, ভারতের স্যার সৈয়দ আহমেদ মুসলমানদের যে আর্থসামাজিক উন্নয়নের জন্য সর্বপ্রথম শিক্ষার গুরুত্ব দিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন শিক্ষা ব্যতীত মুসলমানদের কোনো উন্নতি সম্ভব নয়, তাই তিনি পাশ্চাত্য শিক্ষার উপর জোর দেন। তাহলে এখানে কি বলছে, স্যার সৈয়দ আহমেদের সাথে তোমরা পঠিত কোন ব্যক্তির তুলনা করতে পারো? তাহলে আমরা কার তুলনা করতে পারি, নব আব্দুল লতিফ। তিনি মোহামেডান লিটারেরি সোসাইটি গঠন করেন এবং তিনি কি করেন, শিক্ষার ওপর কিন্তু অনেক গুরুত্ব আরোপ করেন এবং মুসলমানদের যে উন্নতি নিয়ে তিনি কি করেন, কাজ করেন, নব আব্দুল লতিফ। উক্ত ব্যক্তির অসামান্য অবদান এই যে মোহামেডান লিটারি সোসাইটি প্রতিষ্ঠা করা এবং কলিকাতায় হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত করা। তাহলে এটা হবে 1 ও 2। চতুর্থ অধ্যায়, এটা হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান কোন বৈশিষ্ট্যের দিক থেকে ব্যতিক্রম, কোন বৈশিষ্ট্যের দিক থেকে? অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান একটা কি, অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিক হলো জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার রক্ষায় অন্যতম রক্ষা কবচ কোনটি? বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। কোনটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য? বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কোনটি? জনগণ কর্তৃক সরকার পরিবর্তন, পূর্বের রাজনীতির উপর প্রতিষ্ঠিত, সহজে পরিবর্তনযোগ্য, নতুন অবস্থার সাথে। জনগণ কর্তৃক সরকার যে পরিবর্তন, এটা আমরা দেখতে পাই যে সংবিধানের একটা বৈশিষ্ট্য। আইন প্রণয়নের ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতার অধিকারীকে? শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাচন বিভাগ। অবশ্যই এখানে আইন বিভাগ হবে। সুপ্রিম কোর্ট কিভাবে গণতন্ত্রকে সংহত রাখে? সংবিধানের প্রাধান্য বজায় রেখে, আইনের অনুশাসন অক্ষুণ্ণ রেখে, মৌলিক অধিকার সংরক্ষণ করে, নাকি বিচার বিভাগের মর্যাদা রক্ষা করে?
সংবিধানের যে প্রাধান্যটা সেটা কি করে রেখে গণতন্ত্রকে কি করে সংহত রাখে। আচ্ছা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হবেন কে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্রপতি। বাংলাদেশের সংবিধানের মূলনীতি নয় কোনটি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র। চারটি মূলনীতি কিন্তু, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে ধনতন্ত্র এটা মূলনীতি নয়। মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে সংবিধানের কোন ভাগে? সংবিধানের 3য় ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে। বিদেশিরা এদেশে কোন অধিকার ভোগ করেছে? সংগঠনের অধিকার, সমাবেশের অধিকার, ধর্মপালন অধিকার, নির্বাচন। সংগঠনের অধিকার, সংগঠনের অধিকার তারা কি করেছে? ভোগ করেছে। বাংলাদেশে সংবিধান প্রণয়ন গঠিত কর্তৃপক্ষ কোনটি? গণপরিষদ। সংবিধান কর্তৃপক্ষ গঠিত হলো গণপরিষদ। দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন হচ্ছে কি? সংবিধান। দেশের সর্বোচ্চ চূড়ান্ত সুপ্রিম যে আইন রয়েছে সেটা কি? সংবিধান। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য দ্রুত একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, এটির বাস্তবায়ন হয় খুব দ্রুত। উদ্দীপকে কোন বিষয়ের কথা বলা হয়েছে? আইন প্রণয়ন, সরকার গঠন, সংবিধান রচনা না মন্ত্রী পরিষদ? তাহলে এটা সংবিধান রচনা। সংবিধান রচনা। সংবিধান রচনার জন্য কি করা হয়? দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয়। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে? 11 এপ্রিল 1972 সালে, অর্থাৎ 1972 সালে 11 এপ্রিল খসড়া কমিটি গঠিত হয়। বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল কতজন? 34 জন। কতজন ছিল? 34 জন খসড়া প্রণয়ন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা। বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি? রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল 4টি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল কয়টি? 4টি। বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশের সংবিধান, প্রথম সংবিধান রচিত হয় কত সালে? 1972 সালে। 1972 সালে প্রথম সংবিধান রচিত হয়। 1972 সালে কোন তারিখে বাংলাদেশ সংবিধান কার্যকর করা হয়? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর। ন্যায়পাল কিভাবে ক্ষমতার অধিকারী? প্রধানমন্ত্রীর ন্যায়, আইনমন্ত্রীর ন্যায়, সংসদ সদস্যের ন্যায় নাকি? ন্যায়পালের ক্ষমতা কোথায়? সুপ্রিম কোর্টের যে বিচারক আছে তার মতো ন্যায়পালের ক্ষমতা। 1972 সালে প্রণীত সংবিধান বাংলাদেশের কোন পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়? সংসদীয় যে সরকার আছে সেটা প্রবর্তন করা হয়। বাংলাদেশের আইনসভার নাম কি? এটা সবাই জানি। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদ। জনগণের মৌলিক অধিকার রক্ষা করে কে? সংবিধান। সংবিধান কি করে? জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। কিভাবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? কিভাবে গৃহীত হয়? গণপরিষদ কর্তৃক, অর্থাৎ গণপরিষদ থেকে বাংলাদেশের সংবিধান রচনা করা হয়। গণপরিষদ থেকে কি করা হয়? বাংলাদেশের সংবিধান রচনা করা হয়। সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণের কথা বলা হয়েছে সংবিধানের কোন ভাগে? এটা বলা হয় 2য় ভাগে। জাতীয় সংসদে মহিলাদের জন্য কয়টি আসন? এটা জানি আমরা, 50টি আসন সংরক্ষিত রয়েছে। 50টি আসন সংরক্ষিত রয়েছে। সংবিধানকে রাষ্ট্রের দর্পণ বলা হয় কারণ সংবিধানে দেশ শাসনের নির্দেশনা থাকে, সুশাসন নিশ্চিত হয়, সুশাসন নিশ্চিত হয়, বিচার বিভাগের স্বাধীনতাও কি হয়? নিশ্চিত হয়। তাহলে এটা হবে গ নাম্বার। বাংলাদেশের সার্বভৌম সাংবিধানিক সংবিধান নিশ্চিত করেছে জনগণের সার্বভৌমত্ব। সংবিধান যেটা নিশ্চিত করেছে সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সার্বজনীন যে ভোটাধিকার, এটাও কি করেছে? সংবিধান নিশ্চিত করেছে। তাহলে এটা হবে ঘ। এটা হবে
এটা হবে ঘ। বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য কি? বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য লিখিত এবং মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা। লিখিত মৌলিক না সুপরিবর্তনীয়, এটা হবে লিখিত না অলিখিত। সুপরিবর্তনীয় মৌলিক অধিকার সংরক্ষণের কি বলে সংরক্ষণের ব্যবস্থা কোনটা হবে? লিখিত, লিখিত, হ্যাঁ এটা হলো লিখিত এবং কি হবে মৌলিক অধিকার সংরক্ষণের ব্যবস্থা করে। বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, তিনটাই। এখানে একটা অনুচ্ছেদ আছে, রহমত আলী একজন নির্মাণ শ্রমিক, কিছুদিন পূর্বে অসুস্থতা জনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। সংসারে অভাব অনটনে এক পর্যায়ে সে তার মামার কাছে গিয়ে মায়ের সম্পত্তির দাবি জানায়, আর মামা তাকে সম্পত্তির ভাগ দিতে অস্বীকার করে এবং কি করে ভয়ভীতি দেখায়, এবং তিনি কি করেন এই নিরুপায় হয়ে আদালতে শরণাপন্ন হন এবং জমির ভাগ পান। আচ্ছা তাহলে দেখি এইটার ওইটা ঘটনা 1। আচ্ছা এখানে ঘটনা 2 দেয়া। আজমান উচ্চ শিক্ষার জন্য ক দেশে যায়। ক যে কোনো একটা দেশের নাম। সেখানে গিয়ে লক্ষ্য করে সে ধনী গরিব সমান অধিকার ভোগ করে। কৃষকের চাষের জন্য প্রয়োজনীয় পাওয়ার টিলার, সেচ যন্ত্র, বীজ, সার ও অন্যান্য উপকরণের ব্যবস্থা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তাহলে এর প্রশ্নটা কি যে রহমত আলীর জমির অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সংবিধানে কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে? এটা হলো মৌলিক অধিকার। কি হবে? মৌলিক অধিকার। ঘটনা 2, ক দেশের মূলনীতি আমাদের দেশ সঠিকভাবে বাস্তবায়িত হলে কি হবে? মানে দুই ঘটনার যে ইটা, ক দেশের মূলনীতি আমাদের দেশে সঠিকভাবে বাস্তবায়িত হলে কি হবে? মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে, শ্রেণী সংগ্রামের অবসান হবে, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা হবে। এখানে কি হবে? শ্রেণী সংগ্রামের অবসান হবে ও সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, জনাব এক্স একটি সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি। কমিটিতে মোট সদস্য ছিলেন 34 জন। কতজন ছিলেন? 14। এই কমিটি মাত্র 1 বছরের মধ্যে রাষ্ট্রকে একটি উত্তম সংবিধান উপহার দেয়। তাহলে এখানে উদ্দীপকে কোন দেশের সংবিধান প্রণয়নের ইঙ্গিত পাওয়া যায়? বাংলাদেশের সংবিধান, অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যে 34 জন কি ছিলেন কমিটির সদস্য ছিলেন সেটাই বলা হয়েছে। উক্ত সংবিধানটি উত্তম সংবিধান হিসেবে বিবেচিত হওয়ার কারণ কি? লিখিত মৌলিক অধিকারের সন্নিবেশ। লিখিত ও মৌলিক অধিকারের সন্নিবেশ। লিখিত ও মৌলিক অধিকারের সন্নিবেশ। খসড়া প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা 34 জন। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 1972 সালে 16 ডিসেম্বর। রাষ্ট্র পরিচালনা মূলনীতি বাংলা সংবিধান মূলনীতি আছে 11 নং অনুচ্ছেদে, বলে দেখতে পারো। সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সদস্যপদ নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের সাফল্যের প্রতিফলন পাওয়া যায় দক্ষ সরকারি কর্মকর্তা গড়ে তোলায়। নির্বাচনী নীতিমালা ঘোষণা করা হয় কেন? অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া। দুর্নীতি নির্মূলের সর্বাধিক কার্যকর পদক্ষেপ কোনটি? দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া, কঠোর আইন প্রণয়ন করা, পারিবারিক মূল্যবোধ জাগিয়ে তোলা, নাকি আইন শাসন প্রতিষ্ঠা করা? এটা হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা।
সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহের বৈশিষ্ট্য হলো রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত নাকি প্রশাসনিক আইন দ্বারা সৃষ্ট, কোনটা হবে? এখানে হবে সংবিধানের আইন বলে সৃষ্ট। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে, সর্বোচ্চ আইন কর্মকর্তা হলো অ্যাটর্নি জেনারেল। দুর্নীতি দমন কমিশনার নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। কে নিয়োগ দেন? দুর্নীতি দমন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। কোন প্রতিষ্ঠান ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে সরকারি যে হিসাব সেটা তদারকি করে কারা? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক যে সে কি করে? এই সরকারি যে হিসাব আছে সেটার তদারকি করে। আচ্ছা, বাংলাদেশ কর্ম কমিশন আদেশ জারি করেন কে? রাষ্ট্রপতি। কি হবে এটা? রাষ্ট্রপতি হবে। বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেলের মূল কাজ কোনটি? সরকারের পক্ষে কি করা? মামলা পরিচালনা করা। সরকারের পক্ষে মামলা পরিচালনা করা। সরকারের পক্ষে মামলা পরিচালনা। সংবিধানের কততম অনুচ্ছেদে অনুযায়ী বাংলাদেশের কর্ম কমিশন গঠিত হয়? কততম অনুচ্ছেদ? 137 নং অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন কি হয়? গঠিত হয়। অপরাধ সমূহের অনুসন্ধান ও তদন্ত করতে থাকে যে প্রতিষ্ঠান, তারা কে? অপরাধ নিয়ে যারা কাজ করেন, এটা আমরা সবাই জানি, দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশ সরকারি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করে কে? রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতি সব ক্ষেত্রে কি থাকে? প্রধান থাকে। বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান থাকে। সর্বপ্রথম কত সালে বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়? 1972 সালে কর্ম কমিশন গঠিত। 1972 সালে কিন্তু সংবিধান ও রচনা করা হয়। 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধানের যে খসড়া সেটা করা হয়। প্রজাতন্ত্রের পক্ষে জটিল আইনের ব্যাখ্যা দান করে মতামত প্রকাশ করে কে? অ্যাটর্নি জেনারেল। কে করেন? অ্যাটর্নি জেনারেল। দুর্নীতি দমন কমিশন কত সালে গঠিত হয়? 2004 সালে গঠিত হয়। এগুলো জাস্ট শুধু পড়ে যাবা, এগুলো যেগুলো নিয়ে জ্ঞান অনুধাবনমূলক প্রশ্নের দরকার ছিল সেগুলো আমি ওই হাজী ফরায়েজ আন্দোলন, তারপরে শরীয়তুল্লাহ এবং বঙ্গবন্ধু চিত্তরঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাদের সম্পর্কে যে তথ্যগুলো দেওয়ার ছিল সেগুলো আমি কি করেছি? তোমাদের দিয়েছি। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 4টি। সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? 4টি। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। সিইসি প্রদান করেন কে? রাষ্ট্রপতি। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল। কে পালন করেন? অ্যাটর্নি জেনারেল। সাংবিধানিক প্রতিষ্ঠান 9 কোনটি? নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারি কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, মানবাধিকার কর্ম কমিশন কি সাংবিধানিক প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন এটা এটা এই মানবাধিকার কমিশন এটা দুর্নীতি দমন কমিশন এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান। মানবাধিকার এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান না। দুর্নীতি দমন কমিশনের দপ্তর কোথায়? সেগুনবাগিচা। এটা আমরা সবাই জানি, সেগুনবাগিচা। সেগুনবাগিচা যে আছে এখানে দুর্নীতি দমন কমিশনের সদর দপ্তর। অ্যাটর্নি জেনারেল এবং মহাহিসাব নিরীক্ষককে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। এটা কি হবে? এটা হবে রাষ্ট্রপতি। এটা হবে রাষ্ট্রপতি।
আচ্ছা, পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই লিখিত কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারী বাছাই হয়? এটা হলো মেধার ভিত্তিতে। এটা সমাজে বাংলাদেশ সিভিল সার্ভিস, যেটা বাংলাদেশ সিভিল সার্ভিস যেটা বিসিএস ক্যাডার, এটাও কিন্তু মেধার ভিত্তিতে যাচাই করা হয়। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পিত হয়েছে কোনটির উপর? জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি। নির্বাচন পরিচালনার দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশন। ইসি, ইসি যে আছে বাংলাদেশে, ইসি সেটা কি নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়ে কাজ করে, নির্বাচন কমিশন নিয়ে কাজ করে। নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, অবশ্যই রাজনৈতিক প্রতিষ্ঠান। বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের কাজ কোনটি? মানে সরকারি কর্ম কমিশন যারা রয়েছে তাদের কাজ কি? বাছাই পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ করা। বাংলাদেশ সিভিল সার্ভিসে যেভাবে লোক নিয়োগ করা হয়। নির্বাচন আচরণ বিধি তৈরি করার দায়িত্ব কার? এটা হলো আইনসভার। এটা কার? আইনসভার। বাংলাদেশের নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ হলো ভোটার তালিকা প্রস্তুত করা, রাষ্ট্রপতি নির্বাচন করা, সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ করা। কাজ কি? এই তিনটাই। স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার কারণ কি? প্রতিষ্ঠার কারণ সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান ও কি তদন্ত পরিচালনা। তাহলে এই দুইটা কি হবে? সুনীতি ও তদন্ত পরিচালনা, এই দুইটা হবে। আচ্ছা, দুঃখিত একটু সমস্যার কারণে। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, অনুচ্ছেদে কি বলেছে? হাসান সাহেব সাফল্যের সাথে লেখাপড়া শেষ করে একটি প্রতিষ্ঠানে পরিচালিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ পরিচালিত যে নিয়োগ পরীক্ষা সেটার মাধ্যমে কি করেন? যশোর সরকারি AM কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন। প্রতিষ্ঠানটি দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা পরিচালনার মাধ্যমে উপযুক্ত মেধাবী ব্যক্তি বাছাই করে থাকে। অপরদিকে জনাব মনিরুল ইসলাম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন। তিনি রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত সকল দায়িত্ব পালন করেন, আইনের জটিল মত প্রকাশ করেন এবং সরকারকে আইনগত পরামর্শ প্রদান করেন। তাহলে এটা কি হবে? এটা কত নাম্বার প্রশ্ন? এটা হলো যে 208। মাঝখানে মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যাই দেখি। আচ্ছা এটা দেখি। চালে কোনটি ভেজাল হিসেবে ব্যবহৃত হয়? পাথরকণা ভেজাল হিসেবে ব্যবহৃত হয়। দেশে মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা উচিত? 25 ভাগ বনভূমি থাকা উচিত। কোনটির অভাবে দুর্নীতি জন্ম নেয়? সুশাসনের অভাবে দুর্নীতি জন্ম নেয়। সর্বপ্রথম কত সালে HIV ভাইরাসের সন্ধান পাওয়া যায়? 1989 সালে HIV ভাইরাসের সন্ধান পাওয়া যায়। দুর্নীতি সবচেয়ে ক্ষতিকারক দিক কোনটি? ক্ষতিকারক দিক হলো সমাজে অশান্তির সৃষ্টি করে, উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই দুইটা। দারিদ্র্য দূরীভূত হয় না। তাহলে ক আর খ। ইফটিজিং প্রতিরোধ করা যেতে পারে আইনের কঠোর প্রয়োগ করে। কর্মসংস্থান সৃষ্টি করলে ইফটিজিং এর প্রতিরোধ করা যেতে পারে। নৈতিক মূল্যায়ন জাগ্রত বোধ করে কি করা যেতে পারে?
এই ইপটিজিং প্রতিরোধ করা যেতে পারে। খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় কি? খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় হলো কঠোর শাস্তি নিশ্চিত করা, নৈতিক শিক্ষার প্রসারণ ঘটানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা, তিনটেই। জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস ইফেক্ট যেটাকে বলা হয়, সেটা কি কারণে হয়? পরিবর্তনের কারণ কি, মানে জলবায়ু যে পরিবর্তন এটার কারণটা কি? গ্রিন হাউস ইফেক্ট, ওজোন স্তরের ক্ষয় এবং পরিকল্পিত শিল্পায়ন। তাহলে এটা কি হবে? গ্রিন হাউস ইফেক্ট ও ওজোন স্তরের প্রথম দুইটা। ইপটিজিং এর কারণ হচ্ছে কি? সুশিক্ষার অভাব, অপসংস্কৃতির প্রভাব, এই দুইটাই হবে। নগরায়নের, আচ্ছা, সুশিক্ষিত অভাব, অপসংস্কৃতির প্রভাব, এই দুইটা হবে, অর্থাৎ গ নাম্বার। খাদ্যে ভেজাল প্রতিরোধে করণীয় কি? আইনের যথাযথ প্রয়োগ অবশ্যই লাগবে, বাজার পর্যবেক্ষণ লাগবে, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। খাদ্যে ভেজালের যে বিষয় সেটা। জলবায়ু পরিবর্তনের ফলে কি হয়? এই যে গ্রিন হাউস ইফেক্টের কারণে যে জলবায়ু পরিবর্তন হয়, এটার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, যোগাযোগ ব্যবস্থার বিঘ্ন ঘটে, এসিড বৃষ্টি হতে পারে। এসিড বৃষ্টি হতে পারে, যেটা মারাত্মক একটা খারাপ জিনিস। আচ্ছা, তাহলে তিনটাই হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য দরকার সরকারের সদিচ্ছা, দুদকের আইনি ক্ষমতা বৃদ্ধি, নাকি জনসচেতনতা? তাহলে এখানে দুদকের আইনি ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কিন্তু সম্ভব না। এটা কি করা সম্ভব না? দুদকের আইনি ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সম্ভব না। সেটি দুইটা কি হবে? সরকারের সদিচ্ছা থাকতে হবে, যে দুর্নীতি প্রতিরোধ করার যে ইচ্ছা সেটা সরকারের থাকতে হবে, এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলে এটা খ হবে। আচ্ছা, নিচের একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ি। আজমান দিনাজপুরে তার বন্ধু মুস্তাফিজের বাসায় বেড়াতে গিয়ে লক্ষ্য করলো যে বর্ষা মৌসুমে ধান ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে, খাল বিলে পানি নেই, পানির অভাবে চাষিদের জীবন হুমকির মুখে পড়েছে। অপরদিকে মুস্তাফিজ তার বন্ধুকে আপ্যায়নের জন্য বাজার থেকে পাকা সুন্দর আম কিনে আনলো। আমগুলো খাবার সময় দেখলো সাদা অংশ, ভিতরের অংশ সাদা, এবং খাবার পর তাদের পেটে পীড়া দেখা যায়। অবশ্যই এটা কি বলে, খাদ্যে ভেজাল থেকে আসছে প্রশ্নটা। তাহলে এটা হবে মুস্তাফিজের এলাকায় কোন ধরনের সমস্যা? ও না, এটা খাদ্যে ভেজাল না, এটা আসছে জলবায়ু পরিবর্তন থেকে। জলবায়ু পরিবর্তন, গ্রিন হাউস ইফেক্টের কারণে যে জলবায়ু পরিবর্তন হয়, এবং গাছ কাটা, অর্থাৎ বন উজাড় করা, বেশি বেশি গাছ কাটলে কি হয়? জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব ঘটে। আচ্ছা, এই যে বনভূমি উজাড় করলেও কিন্তু কি হয়? একটা জলবায়ু পরিবর্তন ঘটে। তাহলে যে এই সমস্যাটা কি কারণে হয়েছে? জলবায়ু পরিবর্তনের কারণে। মুস্তাফিজের পরিবার উদ্ভূত সমস্যা সমাধানে করণীয় কি? সামাজিক যে সচেতনতা, মানুষদেরকে জানানো যে জলবায়ু পরিবর্তনের কারণে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান। আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন, ব্যবসায়ীদের সততা। আইনের যথাযথ প্রয়োগ, দেখো ওই যে আমটা খেলো, ওই আমটাই কিন্তু ভেজাল ছিল। তারপরে কি? ব্যবসায়ীদের সততা, ব্যবসায়ীদের কি করা উচিত? সততা বাড়ানো উচিত। তিনটাই হবে। রনি বাজার থেকে কিছু ফল ও মিষ্টি কিনে বাসায় রাখে। 20 দিন পরে রনি ফল ও মিষ্টিগুলো দেখে আগের মতোই টাটকা ও সতেজ রয়েছে কিনা। রনিকে খুব, মানে দেখো না, এখন বর্তমানে আম কিনলে দেখবা কি 5 দিন 10 দিন পরেও সেই আম কি হয়েছে? এখন রয়ে গেছে। অর্থাৎ আপেল, আম অথবা কমলা, যেগুলো 5-10 দিন হয়ে যাওয়ার পরেও থেকে যায়, মানে কি নষ্ট হয় না। মানে এত পরিমাণ ফরমালিন দেয়, যার কারণে কি হয় না? নষ্ট হয় না। তাহলে এগুলো কি দেহের জন্য অনেক ক্ষতি। তোমার যে ফরমালিন যে কেমিক্যালগুলা, এই কেমিক্যালগুলা দেহে কি করে? একটা ব্যাড ইফেক্ট ফেলে, যার কারণে পরবর্তীতে কি হয়? তো পেটে পীড়া দেখা দেয়, পেটে সমস্যা দেখা দেয়। ফলে এখানে কি বলছে? রনির ক্রয়কৃত ফল ও মিষ্টিতে কোন কেমিক্যাল মিশানো ছিল? দেখো ফরমালিন, যেটা বলতেছিলাম, ফরমালিন মারাত্মক একটা জিনিস। ফল ও মিষ্টিগুলো খেলে কি হয়? ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে, কিডনি ও লিভারের ক্ষতি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না, স্বাস্থ্য তো ভালো থাকবেই না, বরং ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে, কিডনি ও লিভারের ক্ষতি হয়। এই যে ফরমালিনগুলো, এগুলো কিডনিতে ইফেক্ট ফেলে, যার কারণে কি ক্যান্সারের সম্ভাবনা থাকে, এবং মারাত্মক ধরনের রোগ কি হতে শরীরে দেখা দিতে পারে। আচ্ছা, তারপর একটা অনুচ্ছেদ দিয়েছে, এটা কি? মোতালেব শেখ বেঁচে থাকার মাধ্যমে
হিসেবে কি মাধ্যম হিসেবে সে ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করেছেন, অর্থাৎ ভিক্ষাবৃত্তি। এই বছর নদীর ভাঙনে তার ঘরবাড়ি, গাছপালা, জমির ফসল সবই নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। আজ সে নিঃস্ব ভবঘুরে। মুতালেব সে কোন ধরনের প্রতিবন্ধী? এই যে সে যে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছেন, এটা কিন্তু একটা সামাজিক প্রতিবন্ধী, সামাজিক প্রতিবন্ধী হিসেবে গণ্য করা হয়। পৌরনীতির ভাষায় এটা কি? সামাজিক প্রতিবন্ধী। উদ্দীপকে উল্লেখিত নাগরিক সমস্যার প্রভাবে পরিবার ও সমাজ তাকে বোঝা মনে করবে, এটাই স্বাভাবিক। তারপরে কি? সে সর্বদাই বিষণ্ণতায় ভুগবে, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা না, আত্মকর্মসংস্থানে কি হবে না? ব্যবস্থা হবে না, বরং পরিবারের ও সমাজ তাকে বোঝা মনে করবে, সে সর্বদাই কি করবে? বিষণ্ণতায় ভুগবে। তাহলে প্রথম দুইটা। প্রতিবন্ধী দিবস পালিত হয় কত সালে? 3 ডিসেম্বর। টিআইবি দুর্নীতির কারণ উল্লেখ করেছেন কয়টি? 6টি। সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দুর্নীতি কমে যাবে। সবার কাছে যখন জবাবদিহিতা নিশ্চিত করা হবে তখন কি হবে? দুর্নীতি কমে যাবে। রাষ্ট্রের কাছে জবাব দিতে হবে, জনগণের কাছে যখন জবাব দেওয়া হবে তখন কি হবে? রাষ্ট্রের যত দুর্নীতি আছে সবকিছু মোচন হয়ে যাবে। ভুক্ত অধিদপ্তর অধিকার সংরক্ষণ আইন প্রণীত হয়েছে কত সালে? 2009 সালে ভুক্ত অধিদপ্তর আইন কি হয়? প্রণীত হয়। এই ছিল তোমাদের এমসিকিউর যে বাকি অংশের ক্লাস। তো তোমাদের এই সারা রাত বসে তোমাদের এই এমসিকিউ নিয়ে কাজ করলাম, এবং তোমাদের আদিল ভাইয়া গত ক্লাসে তোমাদের অর্থনীতি এবং পরিণতির কিছু অংশ দেখিয়েছেন, আমি বাকি অংশ দেখিয়েছি। এবং তোমাদের যে সংবিধানের অংশটা, সংবিধান এবং নির্বাচনের যে বিষয়গুলো, নির্বাচন কর্ম কমিশনের যে অংশটা, সেটাই যে এমসিকিউ গুলো পড়েছি এগুলো পড়লেই হবে। আর তোমরা একটু রিভিশন করে যাবা, মূল বইয়ের ওপর কোনো বই নেই। এবং আমরা তোমাদের যে গ্রুপে যে সিকিউ গুলো দিয়েছি, অনুধাবনমূলক প্রশ্ন এবং পিডিএফ গুলো দিয়েছি, এগুলো তোমরা ভালোভাবে পড়বা ইনশাল্লাহ। এগুলো পড়লেই আশা করি তোমরা কমন পাবা। আর আমাদের যে এমসিকিউ, এগুলো তো তোমরা এই ক্লাসটা দেখবা ইনশাল্লাহ। এবং তোমাদের যে হাজী শরীয়তুল্লাহ, তারপর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ব্যাপারে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো তোমরা পড়ে আসবা ইনশাল্লাহ। মাওলানা ভাসানী সম্পর্কে মনে হয় কিছু তথ্য দেয়া বাকি রয়েছে। মাওলানা ভাসানী সম্পর্কে কিছু তথ্য দেই তোমাদের লাস্ট। মাওলানা ভাসানী 1919 সালে, 1900 কত সালে? 19 সালে যে রওলাট আইন পাশ হয়, রওলাট আইন, কি আইন? রওলাট আইন। রওলাট আইন এর পাশ হয়। এই রওলাট আইনের বিরুদ্ধে কি করেন? রওলাট আইনের বিরুদ্ধে লড়েন, রওলাট আইন এর বিরুদ্ধে কি করেন? তিনি লড়েন। মাওলানা ভাসানী ফরিদপুরের ভাসানচরে তিনি কি করেন? কৃষকদেরকে সুসংগঠিত করেন। কোথায়? ভাসানচরে কৃষকদের সংগঠিত করেন। কৃষকদের সংগঠিত, কৃষকদের কি করেন? সংগঠিত করেন। এবং এই ভাষান্তরে কৃষকদের সংগঠিত করার কারণে তার নাম হয়, এখান থেকেই তার নাম হয় ভাসানী, এখান থেকেই তার নাম হয়, তার নাম হয় ভাসানী। এখান থেকেই তার নাম হয় ভাসানী। তার সম্পর্কে যদি আরো তথ্য দিতে চাই, তিনি কি ছিলেন? মুজিবনগর
পরবর্তীতে তিনি মুজিবনগর নগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এই ছিল তার সম্পর্কে যে ডিটেলস আলোচনা, সেটা উপদেষ্টা পরিষদের কি ছিলেন, সদস্য ছিলেন। তাহলে এটা গেল ভাসানীর সম্পর্কে। তিনি রওলাট আইন এর বিরুদ্ধে কি করেন? রওলাট আইন এর বিরুদ্ধে লড়েন, ভাষান্তরে কৃষকদের সংগঠিত করেন। এই কারণে এখান থেকে তার নাম কি হয়? মাওলানা ভাসানী। এই ছিল তোমাদের এমসিকিউর যে বিস্তারিত আলোচনা। আচ্ছা, তোমাদের মাঝখানে এই যে আগের যে পিডিএফটা দেওয়া হয়েছে এবং এখন যে পিডিএফটা দেওয়া হয়েছে, ইনশাল্লাহ তোমরা এটা পরীক্ষার আগে একবার দেখে যাবা এবং এই ক্লাসটা তোমরা কি করবা? ইউটিউব থেকে টেনে টেনে দেখে নিবা। এখানে অনেকগুলো উত্তর, ধরো যে অনেকগুলো যেগুলো আমি দাগিয়েছি হয়তো অনেকগুলো অস্পষ্ট দেখা যাবে, সেগুলো না বুঝতে পারলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবে, ইনশাল্লাহ আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বারাসাতের যে বিদ্রোহ সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। এটা আমি বলেছিলাম হলো 1825, না এটা হবে 1832 সালে বারাসাতের বিদ্রোহ হয়েছিল। 1832 সালে কি হয়েছিল? বারাসাতের বিদ্রোহ হয়েছিল। আর বাকি সবগুলোই ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকের মতোই এখানে ক্লাস শেষ। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হতেও পারে, নাও হতে পারে। তো তোমরা ক্লাসগুলো ইউটিউব থেকে দেখে নিও ইনশাল্লাহ। এখানেই ক্লাস শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।